আচ্ছা, খবরের কাগজ খুললে বা টিভির নিউজ চ্যানেল ছাড়লে দুটো শব্দ আমাদের সবসময় চোখে পড়ে, তাই না? একটা হলো মূল্যস্ফীতি আর অন্যটা মুদ্রাস্ফীতি। আমরা অনেকেই হয়তো ভাবি বাজারে জিনিসপত্রের দাম বাড়লেই বুঝি অর্থনীতিতে বড় কোনো সমস্যা শুরু হয়ে গেল। কিন্তু ব্যাপারটা কি আসলে এত সহজ? আজকের এই বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা অর্থনীতির এই দুটো অদৃশ্য শক্তির পেছনের কৌশলগুলো একদম জলের মতো পরিষ্কার করে বুঝব। আমরা দেখব এই শব্দগুলোর কারণে কিভাবে প্রতিদিন আমাদের পকেটের টাকার মান নির্ধারিত হচ্ছে। চলুন শুরু করা যাক। আজকের এই বিশ্লেষণে আমরা মূলত 4টা ধাপে এগোব। প্রথমে দেখব এদের মূল পার্থক্যগুলো, তারপর বিষয়টা সহজে বোঝার জন্য শুনব একটা কাল্পনিক দ্বীপের গল্প, এরপর জানব পুরো একটা দেশের ওপর এর প্রভাব কতটা গভীর হতে পারে, আর সবশেষে দেখব একটা দারুণ টুইস্ট, মুদ্রাস্ফীতি কি সব সময় খারাপ নাকি এর ভালো দিকও আছে। আলোচনা শুরুর আগে সবচেয়ে বড় যে প্রশ্নটা মাথায় আসে তা হল মূল্যস্ফীতি আর মুদ্রাস্ফীতি এই দুটো কি আসলে একই জিনিস? সাধারণ দৃষ্টিতে মনে হতেই পারে বাজারে যখন চাল বা তেলের দাম বেশি দিচ্ছি তখন এই দুটো শব্দের মানে তো একই দাঁড়ালো, তাই না? যে কোনো জিনিসের দাম বাড়ায় কি অর্থনীতির কাঠামোগত দুর্বলতা? এই যে একটা সাধারণ ভুল ধারণা আমাদের আছে, এটাই আজ আমরা পুরোপুরি ভেঙে দেব। ঠিক আছে, চলুন প্রথমেই আমরা এই দুটোর মূল পার্থক্যগুলো একটু খতিয়ে দেখি। এক কথায় বলতে গেলে পণ্যকেন্দ্রিক বনাম অর্থকেন্দ্রিক। ধরুন প্রাইস হাইক বা মূল্যস্ফীতির ক্ষেত্রে যেটা হয়, কোনো নির্দিষ্ট পণ্য, যেমন ধরুন চাল, তেল বা বিদ্যুতের দাম বিশেষ কোনো কারণে হুট করে বেড়ে গেল। হয়তো এবছর উৎপাদন কম হয়েছে অথবা সাপ্লাই চেনে কোনো সমস্যা হয়েছে। এই দাম বাড়াটা কিন্তু পুরো বাজারের সব কিছুর উপর প্রভাব ফেলছে না, এটা ওই নির্দিষ্ট কিছু পণ্যের মধ্যেই সীমাবদ্ধ থাকছে। তাই একে আমরা বলতে পারি সম্পূর্ণ পণ্য কেন্দ্রিক একটা সমস্যা। এখানে কিন্তু আপনার টাকার মানের কোনো সমস্যা নেই, সমস্যাটা শুধু ওই নির্দিষ্ট পণ্যটা হাতে পাওয়ার ক্ষেত্রে। অন্যদিকে মুদ্রাস্ফীতি বা মনিটারি ইনফ্লেশন এটা একদম অন্য লেভেলের একটা গেম। যখন বাজারে মুদ্রার বা টাকার সরবরাহ আমাদের প্রয়োজনের তুলনায় অস্বাভাবিকভাবে বেড়ে যায় তখন টাকার নিজের মানে কিন্তু কমে যায়। মানে আগের চেয়ে বেশি টাকা খরচ করে আপনাকে ওই একই পরিমাণ জিনিস কিনতে হচ্ছে। এটা নির্দিষ্ট কোনো পণ্যের সমস্যা নয়, এটা পুরো অর্থনীতির রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়া একটা সমস্যা। টাকার এই যে স্থায়ীভাবে কমে যাওয়া ক্রয় ক্ষমতা এটাই প্রমাণ করে যে এটা মূলত টাকা কেন্দ্রিক একটা বড় সংকট। পুরো বিষয়টা যদি আমরা একসাথে মিলিয়ে দেখি তাহলে পার্থক্যটা একেবারেই পরিষ্কার হয়ে যাবে। একটু খেয়াল করুন, মূল্যস্ফীতির মূল কারণ হল চাহিদা বেশি কিন্তু যোগান কম, আর মুদ্রাস্ফীতির কারণ হল বাজারে অতিরিক্ত টাকার প্রবাহ। টাকার ক্ষমতার দিক থেকে ভাবলে মূল্যস্ফীতিতে টাকার মান কমে না, শুধু নির্দিষ্ট পণ্যটার দাম বেড়ে যায়। কিন্তু মুদ্রাস্ফীতিতে টাকার ক্রয়ক্ষমতা একেবারে স্থায়ীভাবে নিচে নেমে যায়। ব্যাপ্তির কথায় আসলে মূল্যস্ফীতি থাকে নির্দিষ্ট পণ্যের সীমাবদ্ধ, যেমন ধরুন কোনো যুদ্ধের কারণে শুধু তেলের দাম বেড়ে যাওয়া। কিন্তু মুদ্রাস্ফীতি পুরো অর্থনীতির সব খাতে একযোগে ধাক্কা দেয়। এর সবচেয়ে বড় উদাহরণ হল কোনো দেশের সরকার যদি প্রচুর টাকা ছাপিয়ে বাজারে ছেড়ে দেয় তখন দেখবেন সবকিছুর দাম একসাথে হুহু করে বাড়ছে। অর্থনীতির এই খটমটে নিয়মগুলো তো জানলাম, এবার বিষয়টা একেবারে মনের ভেতর গেঁথে ফেলার জন্য চলুন আমরা একটা কাল্পনিক দ্বীপ থেকে ঘুরে আসি। ধরুন এমন একটা দ্বীপ যেখানে মাত্র 10 জন মানুষ বাস করে, আর তাদের প্রত্যেকের কাছে ঠিক 10 টাকা করে আছে। মানে পুরো দ্বীপে মোট টাকার পরিমাণ একদম গুণে গুণে 100 টাকা। আর ওই দ্বীপে খাওয়ার মতো মোট আম আছে ঠিক 100টা। এখন সহজ গণিত কি বলে, 100 টাকায় যদি 100টা আম পাওয়া যায় তাহলে প্রতিটা আমের দাম পড়বে ঠিক 1 টাকা। ব্যাস, এটাই হলো আমাদের দ্বীপের একদম সুস্থ আর ভারসাম্যপূর্ণ একটা অর্থনীতির ভিত্তি। এবার আসল টুইস্ট দেখুন কিভাবে দুটো আলাদা কারণে আমের দাম সেই একই জায়গায় গিয়ে দাঁড়ায়। প্রথম দৃশ্যপটটা ভাবুন, একটা প্রবল ঝড়ে দ্বীপের অর্ধেক মানে 50টা আম নষ্ট হয়ে গেল। এখন আম আছে মাত্র 50টা, কিন্তু মানুষের পকেটে তো সেই 100 টাকাই রয়ে গেছে, তাই না? এই 50টা আম কিনতে গেলে এখন ওই 100 টাকায় খরচ হবে, অর্থাৎ একটা আমের দাম হয়ে গেল 2 টাকা। এটাই হলো মূল্যস্ফীতি, কারণ এখানে আমের যোগান কমে গেছে। এবার দ্বিতীয় দৃশ্যপটটা কল্পনা করুন। এবার কিন্তু কোনো ঝড় আসেনি, আম সেই 100টাই আছে, কিন্তু হঠাৎ করে দ্বীপের সবার কাছে কোথা থেকে যেন জাদুর মতো আরও 20 টাকা করে চলে এলো। এখন মোট টাকা হয়ে গেল 200। স্বাভাবিকভাবেই সবাই চাইবে ওই আমগুলো কিনতে, ফলে আম সেই 100টাই থাকলেও এই যে অতিরিক্ত টাকার পাহাড়, তার কারণে একটা আমের দাম বেড়ে হয়ে গেল 2 টাকা। এটাই হলো মুদ্রাস্ফীতি। খেয়াল করে দেখুন, ফলাফল কিন্তু একই, আমের দাম 2 টাকা, কিন্তু পেছনের গল্পটা একেবারে আকাশ-পাতাল তফাৎ। দ্বীপের গল্প তো হল, কিন্তু বাস্তবে একটা দেশের ওপর এর প্রভাব কেমন হয়? চলুন এবার বড় পরিসরে বিষয়টা দেখি। মুদ্রাস্ফীতি বা মূল্যস্ফীতি যখন লিমিট ক্রস করে ফেলে তখন একটা দেশের পুরো অর্থনৈতিক কাঠামো কিভাবে কেঁপে ওঠে সেটা আসলে চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন।
এটা শুধু খাতার অঙ্কের পরিবর্তন নয়, এটা মানুষের প্রতিদিনের বেঁচে থাকার লড়াইয়ের ওপর সরাসরি আঘাত হানে। এটা অনেকটা তাসের ঘরের মতো, একটা পড়লে আরেকটা পড়তে থাকে। এই চেইন রিয়াকশনটা শুরু হয় সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়ার মাধ্যমে। তারপর মানুষ ভয়ে সঞ্চয় করা কমিয়ে দেয়, যা দেশের ব্যাংকিং খাতকে দুর্বল করে ফেলে। এরপর আন্তর্জাতিক বাণিজ্যে দেশের মুদ্রার মান কমে গিয়ে বিশাল ক্ষতি হয়। সমাজের ভেতরে আয় বৈষম্য এমনভাবে বাড়ে যে ধনী আর গরিবের পার্থক্য আকাশ ছোঁয়া হয়ে যায়। আর সবশেষে ব্যবসায়ীরা ভবিষ্যতের কথা ভেবে নতুন কোনো বিনিয়োগ করতেই চায় না, মানে দেশের প্রবৃদ্ধি একেবারে থমকে যায়। চলুন এই ধাপগুলো একটু কাছ থেকে দেখি। এখানে সবচেয়ে বেশি ভুক্তভোগী কারা হন জানেন? সাধারণ মানুষ। টাকার মান কমে যাওয়ায় মানুষ আগের চেয়ে অনেক কম জিনিস কিনতে পারে, বিশেষ করে যাদের বেতন ফিক্সড। মাস শেষে তাদের সংসার চালানো একরকম অসম্ভব হয়ে পড়ে। এটা শুধু কিছু টাকার কষ্ট নয়, এর ফলে মানুষ ভালো খাবার কিনতে পারে না, চিকিৎসা করাতে পারে না, বাচ্চাদের পড়াশোনার খরচ চালাতে পারে না। একটা গোটা সমাজের জন্য এর চেয়ে বড় মানবিক বিপর্যয় আর কি হতে পারে? এরপর আসে বৃহত্তর আর্থিক কাঠামোর ধস। মানুষ যখন দেখে আজ ১০০ টাকা জমালে ১ বছর পর সেই টাকা দিয়ে আর আগের মতো বাজার করা যাচ্ছে না, তখন তারা ব্যাংকে টাকা রাখতেই ভয় পায়। এই সঞ্চয়ে অনীহা দেশের ব্যাংকিং ব্যবস্থাকে ভেতর থেকে একেবারে ফোকলা করে দেয়। পাশাপাশি দেশের ভেতরে মুদ্রাস্ফীতি বেশি থাকলে বিদেশের বাজারে আমাদের টাকার মান পড়ে যায়। তখন বিদেশ থেকে তেল বা কাঁচামাল আনতে গেলে অনেক বেশি টাকা গুনতে হয়। আর এভাবেই দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর প্রচণ্ড চাপ এসে পড়ে। এখানেই লুকিয়ে আছে মুদ্রাস্ফীতির সবচেয়ে নিষ্ঠুর পরিহাসটা। এটা এমন এক অদৃশ্য শক্তি যা ধনীকে আরও ধনী আর গরিবকে আরও গরিব করে তোলে। যাদের কাছে আগে থেকেই জমি, সোনা বা বড় ব্যবসা আছে, মুদ্রাস্ফীতির বাতাসে তাদের সম্পদের দাম হু হু করে বাড়তে থাকে। কিন্তু মুদ্রার উল্টো পিঠে থাকা সাধারণ দিনমজুর বা নির্দিষ্ট বেতনের চাকরিজীবী, তাদের তো নাবিশ্বাস ওঠার জোগাড়। নিত্যদিনের বেঁচে থাকা লড়াইটা তাদের জন্য আক্ষরিক অর্থেই এক ভয়ঙ্কর যুদ্ধে পরিণত হয়। এতক্ষণ তো অনেক ভয়ের কথা শুনলাম, এবার আসা যাক সবচেয়ে চমকপ্রদ অংশে। মুদ্রাস্ফীতি মানে কি সবসময় খারাপ কিছু? আমরা সাধারণত মুদ্রাস্ফীতিকে ভিলেন হিসেবেই দেখি, কিন্তু অর্থনীতিবিদরা একটু অন্য কথা বলেন। মাত্রা ছাড়া হলে যেমন এটা ধ্বংস ডেকে আনে, তেমনি আবার এর একটা নির্দিষ্ট মাত্রা কিন্তু অর্থনীতির চাকা সচল রাখতে একেবারে জাদুর মতো কাজ করে। শুনলে অবাক হবেন, অর্থনীতিবিদদের মতে ২ থেকে ৫% মাত্রার সামান্য মুদ্রাস্ফীতি একটা দেশের অর্থনীতির জন্য আসলে ভীষণ ভালো। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এই নির্দিষ্ট মাত্রার মুদ্রাস্ফীতি থাকলে মানুষ ভাবে ভবিষ্যতে হয়তো দাম আরও একটু বাড়বে, তাই আজই জিনিসটা কিনে ফেলি। এই যে কেনাকাটার একটা উৎসাহ, এটা বাজারের লেনদেনকে সচল রাখে, ব্যবসায়ীদের লাভ করার সুযোগ দেয় এবং কারখানায় উৎপাদন বাড়াতে সাহায্য করে। কিন্তু এই কিন্তুটা খুব জরুরি। এই মুদ্রাস্ফীতির রেট যখন ডাবল ডিজিট অর্থাৎ 10% পার হয়ে যায়, ঠিক তখনই আসল বিপদ শুরু হয়। একটু আগে যে সামান্য মুদ্রাস্ফীতি অর্থনীতির জন্য ভিটামিনের মতো কাজ করছিল, সেটাই তখন বিষ হয়ে দাঁড়ায়। গোটা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা চরম ঝুঁকির মুখে পড়ে যায়। নতুন কলকারখানা তৈরি বন্ধ হয়ে যায় এবং দেশে বেকারত্ব একেবারে মহামারী আকার ধারণ করে। আজকের এই আলোচনা থেকে আমরা দেখলাম কিভাবে একটা ছোট্ট কাল্পনিক দ্বীপের আমের দাম থেকে শুরু করে একটা আস্ত দেশের ব্যাংকিং ব্যবস্থা এবং বৈদেশিক বাণিজ্য সবকিছুই এই দুটো অদৃশ্য সুতোর টানে নিয়ন্ত্রিত হচ্ছে। মূল্যস্ফীতি এবং মুদ্রাস্ফীতি কেবল অর্থনীতির বইয়ের কোনো বোরিং টপিক নয়, এগুলো আমাদের প্রতিদিনের জীবনের সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তাহলে এবার একটু চারপাশের দিকে তাকিয়ে ভাবুন তো, বর্তমানে আমাদের যে অর্থনৈতিক পরিস্থিতি চলছে, সেখানে এই অদৃশ্য শক্তিগুলো কিভাবে নীরবে আপনার আমার পকেটের টাকার মানকে পাল্টে দিচ্ছে। এই ভাবনার জায়গাটা রেখেই আজকের মতো বিশ্লেষণ এখানেই শেষ করছি। নতুন কোনো বিষয় নিয়ে খুব শীঘ্রই আবারও আপনাদের সামনে হাজির হব। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।